যুগটা খুব অন্যরকম। জানেন তো? আজকাল ক্লাস 2-3 পড়া বাচ্চাদেরও ব্যাগের মধ্যে নাকি লাভ লেটার পাওয়া যায়। অ্যাজ এ টিচার কখনো, কখনো এইসব কথা যে কানে আসেনি। হয়তো হ্যাঁ, যারা আরকি এইসব বাচ্চারা তো ডেফিনিটলি ওই বাচ্চা সুলভ মন নিয়ে করে। বাট কখনো, কখনো ভাবতেও অবাক লাগে যে 2-3 বাচ্চারা এরকম কি বোঝে যায় ভালোবাসার বলুন তো? আহ কেন বলছি এই ঘটনাটা? আজকে জীবনের ১০০১ গল্পে তিনি একটি ঘটনা পাঠিয়েছে। আহ একজন ভদ্রমহিলার ঘটনা। তিন্নি তো ওনাকে আন্টি বলে সম্বোধন করেছেন। আমিও আন্টি বলেই না হয় সম্বোধন করছি। এই আন্টির মতে বিয়ে কিন্তু মেয়েদের জীবনে সবকিছু নয়। বিয়ে ছাড়াও অনেক কিছু আছে এই জীবনে অ্যাচিভ করার মতো। এবং আজকালকার যুগে টিভি বলুন, মিডিয়া বলুন, বাচ্চাদের মাইন্ডটাকে না নিয়ে কোথাও যেন ছেলে খেলা হচ্ছে। তো মাইন্ডটাকে কি করে আমরা সুস্থির রাখতে পারবো সেই বিষয়ে কিন্তু আন্টি খুব সুন্দর সুন্দর কথা তিন্নিকে বলেছেন। তো অ্যাজ এ প্রফেশন বলা ভুল হবে, প্রফেশনে যদিও উনি অ্যাজ এ টিচার হিসাবেই কাজ করেছেন স্কুলে এবং কলেজে অলসো, বাট আফটার রিটায়ারমেন্ট অলসো উনি কিন্তু টিচিং মানে একটা নবেল প্রফেশনটাকে প্রফেশন হিসাবে না নিয়ে জীবনের একটা উদ্দেশ্য হিসাবে নিয়ে নিয়েছেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বুঝতেই পারছেন আজকে তিন্নির পাঠানো, বালুরঘাটের তিন্নির পাঠানো একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। কেন বললাম বিয়ে সবকিছু নাকি? কারণ এই আন্টি আহ বুঝতেই পারছো, যখন আমি আন্টি বলছি তিন্নি আন্টি বলছেন এবং রিটায়ারমেন্ট ওনার হয়ে গেছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, তো অনেকটাই বয়োজ্যেষ্ঠ। উনি যখন ছোট ছিলেন ওনার বাবা ওনাকে সবসময় একটা কথাই বলতেন যে বিয়েটা কিন্তু মা আলটিমেট ট্রুথ নয়। বিয়েটা কিন্তু মেয়েদের জীবনে শুধু বিয়ে হয়ে যেটা জেনারেলি মানে তখনকার দিনেও জাস্ট ভাবো ওনার বাবার মানসিকতা কতটুকু একদম পুরো এক্সেপশনাল ছিল যে মেয়েদের তখনকার যুগে কি একটা মনোভাব ছিল বলতো, মেয়ে মানেই তো বিয়ে, এই তো পড়াশোনা করাচ্ছি কেন, ওই তো ভালো সরকারি চাকরতা বা ইঞ্জিনিয়ার বা ডক্টর পাবো, বিয়ে দিয়ে দেবো। তো বিয়েটাই কিন্তু মেইন প্রধান একটা উদ্দেশ্য বাবা মায়ের ছিল মেয়েদের জন্য। কিন্তু ওই আন্টির যে বাবা উনি কিন্তু পুরোপুরি অন্য মনস্কতা পোষণ করতেন যে মেয়েদের জীবনে বিয়েটা সবকিছু না, মেয়েদেরকে পড়াশোনা করতে হবে এবং মেয়েদেরকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা সেটা মেইন উদ্দেশ্য হওয়া উচিত। তো মেয়েকে কোনোদিনও বিয়ে দেবেন না দেবেন এটা টোটালি মেয়ের উপর ছেড়েছেন। ও যদি চায় যে বিয়ে করবে তো করবে সময় হলে, যদি না চায় পড়াশোনা করে আরো এগোতে চায়, কেরিয়ার গড়তে চায়, সেটাতেও উনি প্রচন্ড স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর মানে এই আন্টির বিবাহের প্রতি অতটা মানে কি বলবো একটা ইয়েই ছিল আর কি, বিরূপ ছিল বিবাহের এই শব্দটাতে। কারণ ওনার এক দূর সম্পর্কের পিসি ছিলেন, উনি যখন মানে আন্টি যখন ছোট ছিলেন একদিন খবর আসলো সেই দূর সম্পর্কের পিসি নাকি মারা গেছে, মৃত্যুটা আনন্যাচারাল ডেথ ছিল। মানে আগে তো দেখো, আগে কেন এখনো হয়, কেউ খুললাম খুল্লা দেয়, কেউ না দেখিয়ে দেয়, ডাউরি সিস্টেমটা। তো ওই যে চাওয়া দেনা পাওনা, তো ওনাকে নাকি গা ভর্তি গয়নাও দিয়েছিল, সবকিছুই দিয়েছিল, কিন্তু ওই যে বলে না একবার দিয়ে লোভটা বাড়িয়ে দেওয়া, আরো লোভ, আরো লাগে, আরো লাগে। তো আলটিমেটলি শ্বশুরবাড়ির মানুষরাই কিন্তু ওনাকে শেষ করে ফেলেছেন। তো উনি ওনার বাবা তখন আন্টিকে বলেন যে আজকে যদি যদি আমার এই বোনটা পড়াশোনা জানতো, নিজের পায়ে দাঁড়াতো, আজকে হয়তো শ্বশুরবাড়ির মানুষেরও সাহস হতো না ওকে এরকম করার, এবং ও হয়তো বেরিয়ে আসতে পারতো সব বন্ধন ছেড়ে, যে আমি তো নিজে সেলফ সাফিসিয়েন্ট, আমি কেন এদের অন্যায় এই অপমান সহ্য করব। তো এই জিনিসগুলি কিন্তু আন্টির মনে গেঁথে যায়। তো উনি এরকম ভাবে একদম পুরো মানে ডিটারমাইন্ড ছিলেন যে আমার বড় হতে হবে, চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তো ওনার এক ছোট বোন ছিল। হুম। তো ছোট বোন আর ওনার মধ্যে নাকি 2-2.5 বছরই গ্যাপ আর কি, ডিফারেন্স আর কি। তো ঠিক আছে। তো আস্তে আস্তে উনি যখন কলেজে উঠলেন উনি কিন্তু খুব কি বলবো খুব ব্রাইট একটা স্টুডেন্ট। হ্যাঁ। তো দেখতে শুনতেও খুব সুন্দরী ছিলেন। তো আন্টি কিন্তু তিন্নিদের ব্যাংকের একজন ক্লায়েন্ট, এবং তিন্নির সঙ্গে বুঝতেই পারছো যে কতটা মানে ক্লোজ হলে আজকে এই আন্টি নিজের এই ঘটনাটা তিন্নির সঙ্গে শেয়ার করেছেন। তো তিন্নি বলে এরকম অনেক অনেকেই আছেন যে খুবই ভালোবাসে আমাকে, এবং ওনাদের জীবনের অনেক ঘটনা কিন্তু দিদি অকপটে আমার সামনে তুলে ধরে। সত্যি ওদের থেকে জানি যে কত মানে মেয়েদেরকে
মেয়েদের প্রতি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথাও না কোথাও সমাজে যে বদলানোটা কত জরুরি তখন মনে হয়। তো যেটা বলছিলাম আর কি, তো কলেজে গেছেন এবং কলেজে না উনি আর কি যদিও আমাকে তিনি নামটা মেনশন করতে মানা করেছে, ওইখানে খুব রিনাউন্ড একটা কলেজ, যেখানে তুমি বলতে পারো যে স্টুডেন্টরা, যে কোনো স্টুডেন্ট যখন মানে ডিগ্রিটা কমপ্লিট করে বের হবে না, কিছু কোনো না কোনো চাকরিতে ওরা মাস্ট পাবেই পাবে, এরকম একটা কলেজ। তো তোমার আন্টি বাংলা নিয়ে উনি পড়াশোনা করছিলেন, অ্যান্ড তখন একজন সিনিয়রের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। মানে যদিও উনি বলেছিলেন যে আমি বিয়ে করব না, আমার মেইন টার্গেটই হবে নিজের কেরিয়ার গড়া, বাট ওই না একটা মানে মানে আমাদের জীবনে কিছু কিছু বয়স এমন থাকে না যে হয়তো এটা আসাটা, এটা হওয়াটাই স্বাভাবিক, না হলে অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। আমরা যতই না না করি যে বিয়ে করব না বা ভালোবাসবো না কাউকে, কিন্তু ভালোবাসা তো এসেই যায়। ওরা দুজনেই কিন্তু খুব সিরিয়াস হলেন, এবং যখন আন্টি এবং উনি তো আগেই ডিগ্রি কমপ্লিট করে সঙ্গে সঙ্গে চাকরিও পেয়ে গেছিলেন, উনিও খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন, একটা শিক্ষকতাই করতেন, হ্যাঁ, কোনো একটা সরকারি স্কুলে, নাম প্রকাশ করছি না এখানে। তো যখন মানে উনি আন্টি যখন ডিগ্রি কমপ্লিট করলেন, ওনার বাবাকে যখন বললেন এরকম একজনকে পছন্দ করেছি, ওনার বাবা কোথাও না কোথাও ধাক্কা খেলেন, কারণ ওনার মতে মেয়ে তো পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড়াবে আর কি, ওটাই ছিল মেইন উদ্দেশ্য। এখন কি করা যাবে, মেয়ে যখন পছন্দ করেই নিয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা বয়সেরই তো এক একটা নিড থাকে, ঠিক আছে। তো তখন আঙ্কেল বললো যে ঠিক আছে, মা বাবার সঙ্গে আমার কথা বলাও। তো ওইদিকে ছেলেও জানিয়েছে, এদিকে মেয়ের বাবাও মানে মেয়েও জানিয়েছে। তো মেয়ে দেখার আগে ওরা একটা ডিমান্ড করে বসে যে আমার মেয়ের কুষ্টি লাগবে, কুষ্টিটা বিচার করার পরেই বিয়ে করাবো। তখন না মানে আন্টির বাবার না পুরোপুরি, তোমরা বুঝতেই পারছো উনি কতটুকু কেমন মানে মানসিকতার লোক ছিলেন, যে উনি প্রচন্ড আধুনিক মানসিকতা পোষণ করতেন। ওই জায়গায় বলছে কুষ্টি বিচার করবে, যদি মিলে তাহলেই ছেলে মেয়ের বিয়ে দেবে। মানে ওদের পছন্দটা তখন মানে কি বলবো, সেকেন্ডারি হয়ে যাবে। তো উনি এই কথাটা না কোথাও মানতে পারছেন, আর বোঝাই যাচ্ছে ফ্যামিলিটা কিন্তু প্রচন্ড কনজারভেটিভই হবে, কারণ এখনো ওই ধারণা নিয়ে বসে আছেন যে কোষ্ঠী বিচার হলেই মানে এটার কি পুরোপুরি ফুললি কোনো কেউ 100% কি দিতে পারবে যে কুষ্টি বিচার করে দিলেই সে খুব সুখী হবে এবং না করে দিলে সে অসুখী হবে? কেউ তো 100% গ্যারান্টি দিতে পারছেন না। তো ওইরকম মানসিকতা যদি পোষণ করে থাকে, তার মানে কোথাও না কোথাও হয়তো সেই অর্থোডক্স যে থটস গুলি ওনাদের মানসিকতায় প্রকাশ পাবে কোনো না কোনো দিন। মেয়েটা হার্ম হবে, মেয়েটা খুশি থাকবে না। তখন উনি না ওনার মেয়েকে বুঝিয়েছেন যে দেখ, তুই যখন পছন্দ করেছিস আমি কিন্তু রাজি হয়েছি, কথা বলতেও রাজি হয়েছি, কিন্তু ওরা যদি এখনো সেই মানসিকতা পোষণ করে রাখে যে কুষ্টি বিচার করলে মানে তুই কেমন সেটা সেকেন্ডারি, আমাদের ফ্যামিলি কেমন সেটা সেকেন্ডারি, কিন্তু কুষ্টি বিচারটা মাস্ট, তাহলে তো বাবা তুই এই পরিবারে কতটা সুখী হবি, কারণ তোকে তো আমি ওরকম মানসিকতা দিয়ে বড় করিনি, হয়তো এটার মধ্যে ক্ল্যাশ আসবে। তাছাড়া তুই ঠিক আছে একটা কাজ কর, তোর ডেট অফ বার্থ তো জানলে ওরা নিজেরাই কুষ্টি বানিয়ে ইয়ে করতে পারবে। আঙ্কেল এটার জন্য বলেছে, দেখো অনেক সময় যদি মানে বিয়ের পরে ভুলভাল কিছু হয় বা উল্টাপুল্টা কিছু হয়, তাহলে তো মেয়েটাকে দোষারোপ করবে, বলবে হয়তো বাবার বাড়ি ঠিক কুষ্টি দেয়নি, তাই না? ব্লেম তো সবসময় বাবার বাড়ি আসতেই পারে। তো ওটার জন্য আঙ্কেল বলেছে যে তোর ডেট অফ বার্থ সব তো জানিসই, বার্থ সার্টিফিকেট ওদেরকে নিজে বানিয়ে নিয়ে মিলিয়ে নিতে বল। তো এটা নিয়ে একটা ক্ল্যাশের সৃষ্টি হয়, এবং কোথাও না কোথাও যখন ম্যামও কোথাও না কোথাও রিয়েলাইজ করলেন যে ওনার বাবা এক ফোঁটাও কিন্তু মানে বেঠিক কথা বলছেন না, সঠিকই বলছেন। তো এবং ওনার সেই হবু শ্বশুর বাড়ির থেকেও নানা রকম কমপ্লিকেশন আসা শুরু করলেন। উনি কিন্তু একটা চিঠি লিখলেন, তখন কিন্তু চিঠিরই আদান প্রদান হতো ওনার ওই ছেলেটাকে, যে আমি এরকম এরকম প্রবলেম হচ্ছে, তো আমার মনে হয় এই রিলেশনটাকে না এগিয়ে নেওয়াটাই ভালো বলে চিঠি তো দিয়ে দিয়েছেন। তো উনি হয়তো প্রত্যাশা করেছিলেন ওইখান থেকেও একটা উত্তরে আসবে যে তুমি একটু ধৈর্য ধরো, আমি ঠিক করে নেব, কারণ উনি তো ওনাকে খুবই ভালোবেসেছিলেন। কিন্তু না, তেমনটা তো হয়নি। তো উনি কোথাও না কোথাও বুঝে গেছিলেন যে মানে ওনার বাবাই সঠিক, হয়তো ভুল মানুষকে উনি বেসে ফেলেছিলেন। ঠিক 1 মাস পর একটা ওই প্রান্ত থেকে চিঠি আসলো, যে ওখানে লিখলো যে এখন থেকে তুমি আমাকে চিঠি লিখবে না, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আর 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে। তো আমার হবু বউ যদি তোমার লেখা পাঠানো এই চিঠি দেখে, ওর কিন্তু ভালো লাগবে না, তা তুমি তো রিলেশনটা শেষ করেই দিয়েছো। তো তখন মানে উনি প্রচন্ড ধাক্কা খেলেন, এবং ওই বিয়ের প্রতি যে ওনার মনোভাবটা আবারও প্রগাঢ়ভাবে চাগার দিয়ে উঠলো। কারণ দেখো
একটা মানুষ যদি তুমি পুরোপুরি মেন্টালি একজনের প্রতি কমিটেড থাকো, 1 মাসের মধ্যে কি তুমি আরেকজনকে বিয়ে করার জন্য রাজি হতে পারো? মানে এটা কি সত্যি সত্যিকারের ভালোবাসা ছিল, নাকি সাপে বর হয়েছে? ম্যামের ক্ষেত্রে আমি তো বলবো সাপে বর হয়েছে। তোমাদের কি মত? ঠিক আছে, ওখান থেকে উনি মুভ করে গেলেন। তো ওনার মানসিকতা তো বুঝতেই পারছো, খুবই আঘাত পেয়েছেন। তো মানে যেহেতু ছোট মেয়ে এবং বড় মেয়ের মধ্যে ডিফারেন্স বেশি না, তো প্রপোজাল যখন এসছে ছোট মেয়ের জন্য, এবং ছোট মেয়ে ইন্টারেস্টেড ছিল আগাগোড়ার থেকে, বড় মেয়ে যেমন প্রথমে ইন্টারেস্টেড ছিল না। তো উনি বললেন যে বড় মেয়ে থাকুক, ছোট মেয়েকে আগে বিয়ে দিয়ে দিই। তো পাড়া প্রতিবেশী রিলেটিভরা বহুত কথা বলেছে যে বড় মেয়েকে রেখে কেন ছোট মেয়েকে বিয়ে দেবে, কারণ বড় মেয়ে তো মেন্টালি একজনের সঙ্গে পুরোপুরি ক্লোজ এসে গেছিল। বাবা হয়ে উনি জানতে পারছিলেন ওনার মেয়ের পক্ষে পট করে অন্য কোনো ছেলেকে অ্যাকসেপ্ট করা পুরোপুরি সম্ভব নয়। তো ওই জায়গায় মানসিক কষ্টতে ভুগবে, বাবা হয়ে ওই মানসিক কষ্টটা কিন্তু উনি ওনার বড় মেয়েকে দিতে চাননি। ছোট মেয়ের বিয়ে হলো, এবং ছোট মেয়ের সঙ্গে বড় মেয়ের তো ডেফিনেটলি বোনের খুবই ভালো রিলেশন। কিন্তু জানো তো একদিন কি হয়েছে, মানে বিয়ের পরপরই শ্বশুর বাড়িতে গেছেন ছোট বোনের শাশুড়ি কিন্তু ওনাকে একটা খুব মানে এমন কথাই বলেছেন, খুব মনে লেগেছে যে ছোট বোনের তো বিয়ে হয়ে গেল, তুমিও করে নাও, আর কতদিন বাবার ঘাড়ে বসে খাবে। প্রচন্ড গায়ে লেগেছে। হুম। উনি কিন্তু হাসতে হাসতেই সব কথা শুনছিলেন, কোনো কাউকে মানে কথার পরিপ্রেক্ষিতে যে আরেকটা কথা বলে ওনাকে অপমান করবেন কোনো কিছু না, ওইটা রুচির একটা পরিচয় উনি দিলেন। তো আরো অনেক কটু কথাই বলেছেন, মানুষের তো হাসাহাসি করবে, ছোট বোন বর নিয়ে যাবে, মানে এরকম করে, মানে কাইন্ড অফ কি বলবো, অপমানিত বলো, এটাকে তো অপমান ছাড়া আর কি বলবো আমি। তো উনি না কিচ্ছু বলেনি, এবং ওইখানে না উনি চলে আসছিলেন, খালি ছোট বোনকে একটা কথা বলেছে যে বোন, তোর যদি কোনো দরকার পড়ে তোর দিদি কিন্তু আছে। তত দিনে কিন্তু উনি একটা কলেজে অ্যাজ এ লেকচারার হিসাবে জয়েন করে নিয়েছিলেন, ওনার MA MPhil কমপ্লিট হয়ে গেছে, এবং PhDর জন্য উনি ট্রাই করছিলেন, মানে ট্রাই করছিলেন না, পড়ছিলেন আর কি, চলছিল আর কি। হ্যাঁ। তো বলছিল যে, বললেন যে তোর বোন দিদি কিন্তু একটা ভালো চাকরি করে, তোর যদি কোনো দরকার পড়ে, বা তোর যদি দিদিকে কোনোদিনও দরকার পড়ে, তুই সবসময় ভাববি তোর দিদি কিন্তু পেছনে দাঁড়ানো, আর তোর দিদি নিজেই এত সেলফ সাফিসিয়েন্ট, তোর দিদির কিন্তু অন্য কারোর দরকার নেই। হুম। আর তোর প্রবলেম পড়লে সবসময় দিদিকে পাবি, মানে ওই শাশুড়ি মাকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিয়ে বেরিয়ে যে গেল। উনি কিন্তু আর কোনোদিনও সেই বোনের বাড়িতে মুখ হননি। ইনফ্যাক্ট ওনার সেই ছোট বোনের হাজবেন্ড মারা যাওয়ার পরেও কিন্তু উনি ওই বাড়িতে পা রাখেননি। এখন যদিও সেই ছোট বোন, মানে ওনার সন্তানাদি বিয়ে হয়ে ওনার এস্টাবলিশ হয়ে গেছে, ছোট বোন কিন্তু এই আন্টির সঙ্গেই থাকে। হ্যাঁ। মা বাবা তো ডেফিনেটলি গতই হয়ে গেছেন অনেক আগে। তারপরে নাকি একটা প্রপোজাল এসেছিল জানো তো, মানে খুবই ভালো প্রপোজাল, কিন্তু আন্টি ডিনাই করে দেন না। ওনার মতে ভালো তো একজনকেই বেসেছিলাম, ওই ভালোবাসা কাউকে দেওয়া যাবে না। আর তাহলে তো যদি আমি ওরকম নাই ভালোবাসতে পারলাম, তাহলে তো চিট করা হলো। তো ওইরকম চিটিং বাজ তো আমি নই। এই গেল একটা পোর্শন। এখন যে বলছি যে এই ছোট ছোট মানে বয়সে যে ভালোবাসা, উনি টিচিং প্রফেশনে ছিলেন। তো ওনার মা বাবাও কিন্তু ওনার সঙ্গে সেই কলেজের ওখানেই থাকতেন। তো মা বাবার ওইখানে না জায়গাটা শুট হচ্ছিল না বলে মা বাবার সঙ্গে উনি মালদার একটা কোন একটা জায়গায় চলে আসলেন, এবং একটা খুব ফেমাস রিনাউন্ড গার্লস কলেজ, নামটা মেনশন করছি না, ওখানে উনি অ্যাজ এ টিচার জয়েন করলেন। এবং ওখানে জানো তো, মানে গার্লস কলেজ তো আপ টু 12, গার্লস স্কুল বলছি, সরি, 12 অব্দি আছে। তো ওই যে টিন এজ মেয়ে, বা এই যে যারা 11-12 মেয়েদের প্রতি, মেয়েদের না একটা মোহ, একটা অ্যাট্রাকশন তখন কিন্তু প্রচন্ড অপোজিট জেন্ডারের প্রতি কাজ করে, তাই না? তো একদিন কি হয়েছে, অনেকে মানে তখন তো চিঠির আদান প্রদানটা খুব বেশি ছিল। তো হঠাৎ ওনার কানে একজন, মানে কোনো একটা স্টুডেন্ট এসে কান ঘুষায় বলে গেছে যে ওরকম এরকম 11 ক্লাসের ওই একটা মেয়ে, ওর ব্যাগে একটা চিঠি আছে, আপনি দেখুন ম্যাম, ওরা না পালানোর ফন্দি করছে। তো তখন উনি গেছেন, এবং খুব সুন্দরভাবে, এমন না যে অভদ্রর মতো ওনাকে মানে বাচ্চাটাকে ট্রিট করেছে বা অপমান করেছে, বলছে শোনো, মা বলেছে, মা এদিকে আয় তো বাবা, তোর সঙ্গে কথা আছে, বলে নিয়ে গেলেন। ও গেছে, গিয়ে বলছে ব্যাগে তোমার একটা চিঠি আছে, আমি জানি, বের করো। তো উনি এত সুন্দরভাবেই ওকে ইয়ে করলেন না, যে মেয়েটা না মানে ভয়ে ভয়ে বের করে দিলেন চিঠিটা। চিঠিটার মধ্যে লেখা ছিল, ওদেরই ক্লাসের একটা ছেলে, ও ওকে চিঠি দিয়েছে যে আজকে রাত্রে সাইকেল নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমার কাছে 10,000 টাকা আছে, তুমিও পারলে কিছু টাকা এবং গোল্ড অর্নামেন্টস নিয়ে বেরিয়ে যেও, আমরা এখান থেকে আমার মামা বাড়ি যাবো, তারপর বিয়ে করে আমাদের বাড়িতে উঠে যাব। হ্যাঁ। তখন মানে আন্টি ওই মানে ওনার স্টুডেন্টকে বললেন যে মা, তোমার এখন তো এইসব করার বয়স হয়নি, আচ্ছা তার আগে বলো তো 10,000 টাকা কি কোনোদিনও তুমি চোখে দেখেছো?
তখন ও বললে যে না, একসঙ্গে তো চোখে দেখিনি। তোমার বাবা কি কাজ করেন? তো বললো যে বাবা তো এই করেন। বলছে তোমার বাবার পুরো মানে মাসের আয়ই হয়তো 10,000 টাকা হবে, হ্যাঁ? তুমি যদি এরকম কাজ করো আজকে, হ্যাঁ, তোমার বাবা মানে তোমার বাবাকে কতটুকু লজ্জাজনক সিচুয়েশনে তুমি ফেলবে তুমি জানো? আর তোমার কেরিয়ারের কথা একবারও ভেবে দেখেছো? বিয়ে করার পর ওখানেই শেষ। তোমার কি কোনোদিনও কোনো কিছু হওয়ার ইচ্ছে নেই? তখন মানে ও চুপ করে গেছে। তারপর আন্টি বললেন যে একবার ভেবে দেখে তো তোমার মা বাবার উপর কি যাবে। তখন মেয়েটা মুখ ফসকে বলেই ফেললো যে আমার মা বাবা তো রাজি হবে না এই বিয়েতে। তখন বলছে তোমার মা বাবা কেন? আন্টি বলছে তোমার মা বাবা কেন, কোনো মা বাবাই রাজি হবে না। ক্লাস 11-এর মেয়েকে কে বিয়ে দেবে? সব মা বাবারাই আজকাল স্বপ্ন দেখে যে মেয়ে বড় হবে, নিজের পায়ে দাঁড় হবে। তুমি নিজের পায়ে দাঁড়াও, ছেলেটাকে তুমি একটা চিঠি লিখো যে আমি নিজের কেরিয়ার গড়ি, তুমিও তোমার নিজের কেরিয়ার করো, তারপর যখন সময় হবে আমরা দুজন দুজনকে বিয়ে করে নেবো। তো অনেক বুঝিয়ে ঠুজিয়ে নাকি ইয়ে করেছে। আর আফটার দ্যাট মেয়েটা কিন্তু আর পালায়নি জানো, যতদিন আর কি ম্যাম আন্টি ওই স্কুলে ছিলেন ও কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছে। তো আন্টি নাকি মালদার যে তোমার সংশোধনাগার বলে, আগে তো জেল বলতো, এখন সংশোধনাগার, স্পেশালি ফিমেল যেটা ইয়ে আছে ব্রাঞ্চ আছে, ওইখানে মাসে 2বার যায় এবং ওই ক্লাস করান রিগার্ডিং আমাদের চরিত্র গঠন, রিগার্ডিং নানা রকম ধর্মীয় গ্রন্থ থেকে উনি ওদেরকে পড়িয়ে। শুরুতে সংশোধনাগারে কি হয়? সংশোধন করা। তো এই জেলেও নাকি আন্টির এমন এমন কিছু ঘটনা শুনেছেন, মানে পরবর্তীকালে তিনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে, হয়তো অনেক কিছু নতুন নতুন কিছুর সঙ্গে হয়তো পরিচয় আমরা পাবো। তো এইটা তো গেল। তো আমি জাস্ট আন্টির ব্যাপারটা বলছি যে আন্টি এখন কিসের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, হয়তো ওনার এই জীবনীটা শুনলে কোথাও না কোথাও আমরা কোথাও না কোথাও হয়তো ইন্সপায়ার্ড হবো। হ্যাঁ, তো ওই সংশোধনাগারে আছে। তারপর হলো উনি বাচ্চাদেরকে না, উনি নানা রকম মানে নামটা নেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, একটা আশ্রমের সঙ্গে উনি সংযুক্ত, দীক্ষা নিয়েছেন এবং সেখানে ধর্মীয় গ্রন্থটাকে স্পেশালি এইসব টিনেজের বাচ্চাদেরকে জানো তো উনি নানা রকম মানে উনি তো বুঝে গেছেন আজকাল বাচ্চারা এই যে টুয়ার্ডস টু অপোজিট জেন্ডারের প্রতি এত তাড়াতাড়ি অ্যাট্রাকশন চলে আসা বা এরকম ভুলভাল কিছু স্টেপ নিয়ে নেওয়া, এগুলিকে কিভাবে আটকাবে। থ্রু আউট আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেই কিন্তু অনেক রকমের উপায় আছে। মাইন্ডটাকে কিভাবে আমরা ডাইভার্ট করতে পারি, এই জিনিসটা থেকে ডাইভার্ট করতে হবে। তো কিভাবে ডাইভার্ট করতে হবে সবকিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে লেখা আছে। আন্টি কিন্তু ওটারই হেল্প নিয়ে বাচ্চাগুলিকে কিন্তু চরিত্র গঠন করা শুরু করলো। ইনফ্যাক্ট এমন কিছু কিছু প্যারেন্টস এসে আন্টিকে থ্যাংক ইউ বলে যাচ্ছিলেন বা যাচ্ছেন এখনো, বিকজ উনি এটা কন্টিনিউ করে যাচ্ছেন যে আমার মেয়েটা তো আমার সঙ্গে প্রচন্ড মিসবিহেভ করতো, হ্যাঁ, ভালো করে কথা অব্দি পড়তো না, নিজের ওয়ার্ল্ডে থাকতো। আজকাল দেখি খুব সুন্দর করে কথা বলেন, খুব মার্জিত ভাষায় রেসপেক্ট দিয়ে কথা বলে। যে মেয়ে ঠাকুর ঘরে ঢুকতো না সে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে পুজো করে। তো বাচ্চাদেরকে না জানো তো মাইন্ডটা ডাইভার্ট করার জন্য অনেকের ঘরেই হয়তো আমরা নানা রকম বই ঠই পড়ি, ওইখান থেকেই হয়তো কোনো সলিউশন তোমরা পেয়ে যাবে। এবং ওদেরকে না ভালো মুখে বোঝাতে হবে, ওই মার ঠার দিয়ে বা রেগে ঠেগে মানে ওদের উপর টর্চার করে কিন্তু কোনো কিছু হাসিল হবে না, বরং ওরা রেগে আরো আমরা যেটা না করব না ওটাই আরো বেশি করে করবে। খুব ভালো করে আদর করে ভালোবাসা দিয়ে ওদেরকে এটা বোঝাতে হবে যে ওইখান থেকে মাইন্ডটা ডাইভার্ট করে অন্য জায়গায় মানে ওর এনার্জিটা বা ওর যে ইচ্ছাটা ওইটাকে অন্য কাজে লাগাতে হবে আমাদের। এটাই একটা অপশন আছে। কারণ মানে সত্যি কথা বলতে আজকালকার যুগে হাস্যকর ব্যাপারে 11-12-এর মেয়েরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, কারণ আমার মনে হয় আজকালকার যুগে ছেলেদের তো বটেই, কিন্তু তার থেকেও মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন যদি বিয়ে শাদী করে নেয় এটা কিন্তু কোথাও না কোথাও পসিবল হয় না। এটা পসিবল হয় না। তুমি যখন একটা নতুন ফ্যামিলিতে চলে যাও ওদের কিছু এক্সপেকটেশন চলে আসে তোমার প্রতি, তো হয় না গো। তো তাই বলবো যে যারা টিনেজার শুনছো বা যারা টিনেজার বা ওই ওরকম এজের যাদের এজ গ্রুপের মা বাবারা আছি আমরা, ঘটনাটা কিন্তু বাচ্চাদেরকে শোনাবেন। আমিও তো টিয়াকে শোনাবো, রেকর্ড করা হয়ে গেছে, ওকে আমি শোনাবো এই ঘটনাটা। কারণ কোথাও না কোথাও আমিও
টেনশনে থাকি, আপনারাও আছেন যারা এই এজ গ্রুপটা, মানে বাচ্চারা এই এজ গ্রুপে আছে, মানে বলা তো যায় না কখন কার মাইন্ডটা কোন দিকে ডাইভার্ট হয়ে যায়। তো সবসময় একটু সচেতন হয়ে আমাদের থাকতেই হবে, আর কোনো অপশন নেই। তো কেমন লাগলো তিন্নির পাঠানো ঘটনা? আপনারাও পাঠাতে চান, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, না হলে আমাদের জীবনের 1001 গল্পেরও মেল আইডি কিন্তু যাচ্ছে 1001 গল্পের, সেটাতেও পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলবো, তিন্নি কিন্তু এটা 13 অক্টোবর পাঠিয়েছে। যেহেতু তোমরা অনেকেই জানো যে সময় করে উঠতে পারছিলাম না বলে অনেকের ঘটনা এসে রয়েছে, আমি এক এক করে শেয়ার করব, এবং রিকার্নেশনের ঘটনাও প্রচুর রয়েছে, সেটাও কিন্তু আনতে চলেছি। তো দেখতে ভুলো না, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এভাবে পাশে থাকো। আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।